ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে দেখা যায় প্রতিবারে কিছু নির্দিষ্ট টপিক থেকে বারবার প্রশ্নগুলো করে এবং শেষ মুহূর্তে একজন শিক্ষার্থী এতদিন কি পড়েছো জানি না, বাট শেষ মুহূর্তে এই টপিকগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে তুমি দেখো অবশ্যই তুমি বিপদে পড়বে। কেন বিপদে পড়বে লেক্সি বলছি, কারণ এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো তুমি পারলে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, কারণ তোমার ওই সময় তোমার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে যে না আমি প্রশ্নগুলো পারতেছি, আমার দ্বারা সম্ভব, আমি যেহেতু একটা গ্লান্স এতগুলো এমসিকিউ পেরেছি আমি পারবো। ওকে, এটা কিন্তু খুবই দরকারি কনফিডেন্সটি। তুমি যদি প্রথমেই তুমি যদি না পারো প্রশ্নগুলো বা এমন কোনো প্রশ্ন তুমি সলভ করা শুরু করো যেগুলো কোনো দিনও তুমি দেখোনি, তাহলে কিন্তু কনফিডেন্স তোমার ফল ডাউন করবে এবং চান্স পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সো আমি ওই ধরনের আজকে টপিকগুলো আমি চুজ করেছি যেগুলো থেকে প্রতিবারই প্রশ্ন হয় এবং তুমি অনায়াসে সেই প্রশ্নগুলো তুমি কিন্তু আনসার দিতে পারবে। তো চলো, এই টপিকগুলো কিন্তু আমি এমনি মন গড়া টপিক লিখিনি, বিগত বছরের 20 বছরের অ্যানালাইসিস শিটগুলো থেকে আমি টপিকগুলো লিখেছি। যারা সমাধান আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তোমরা তো জানো, আর যারা এখনো করোনি অবশ্যই শেষ মুহূর্তে সংগ্রহ করে নিয়ে জাস্ট সেই টপিকগুলো পড়বে। ওকে, কেন তুমি না করলেও চলবে, কিন্তু কিভাবে প্রশ্নগুলো আসে সেটা বুঝতে পারবে না। দুইটা স্টেপ আছে এখানে। এক, টপিকটা বুঝা, যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরমাণু মডেল থেকে। ওকে, এখন কথা হচ্ছে এখানে তো এতগুলো সুযোগ নেই যে কোয়ান্টাম সংখ্যা থেকে কত স্টাইলে কোশ্চিন হয়, সেখান থেকে সেটা বোঝার জন্য আমার অ্যানালাইসিস শিটগুলো তোমাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে শেষ মুহূর্তে, যেটা তোমাকে একটা গাইডলাইন দিবে। যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে কি প্রশ্ন হয়, এখানে তুমি এই 9টি প্রশ্ন পড়লেই তোমার মাথায় একটা ছক এঁকে যাবে যে ঢাবি কোয়ান্টাম সংখ্যা থেকে এই 9 ধরনের প্রশ্ন করতে পারে। ওকে, যেখানে এল এর মানটা চাইতে পারে, কিভাবে কত স্টাইলে যে ইলেকট্রন অরবিটালের আকৃতি চাইতে পারে, কোন অরবিটালটি সম্ভব নয় এই স্টাইলের একটা কোশ্চেন হতে পারে, তারপর নিচের কোন সেটটি ইলেকট্রন সেটটি অনুমোদিত নয় এই স্টাইলে একটি কোশ্চেন হতে পারে, একটি অরবিটালে কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে। তার মানে দেখো এখানে তোমার তোমার স্টাইলটা বলে দিচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা থেকে কত স্টাইলে প্রশ্নগুলো হতে পারে। তাহলে স্টেপ কয়টা বললাম? দুইটা। এক নাম্বার টপিকটা বোঝা যে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন হয়, দুই নাম্বার হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা থেকে কত স্টাইলে কোশ্চেনগুলো হয়, যেটা তোমাকে বলে দিবে এই অ্যানালাইসিস শিটগুলো যে কত স্টাইলে প্রশ্নগুলো হয়। তাহলে এখন যারা বলতেছো যে পড়ার স্টাইলটা বুঝি না বা কোন টপিকগুলো পড়বো, তোমরা এই দুইটি পয়েন্ট ধরে নাও, প্রত্যেকটা চ্যাপ্টার বের করবে। অ্যানালাইসিস যদি সময় না থাকে তাহলে এই শিটগুলো অবশ্যই যারা সংগ্রহ করেছো জাস্ট এই প্রশ্নগুলো এখন শেষ মুহূর্তে পড়ে যাবে, আর কিচ্ছু করা দরকার নেই। এখানে যত ধরনের প্রশ্ন হয়েছে কোয়ান্টাম সংখ্যা থেকে 9টি স্টাইলের, এর বাইরে প্রশ্ন চুজ করা খুবই কঠিন। যে কোনো বিশ্ববিদ্যালয় যায় না কেন এর ভিতরেই তোমার পরীক্ষার প্রশ্নগুলো চলে আসবে। ওকে, তো শেষ মুহূর্তে এটা তোমার কিন্তু একটা ট্রাম্প কার্ড হতে পারে ইনশাআল্লাহ। তোমরা যদি 9টি প্রশ্ন 9 ধরনের প্রশ্ন পড়ে যাও আর কি নতুন করে প্রশ্ন অ্যারাইজ করবে, তাহলে স্টেপ দুটো আশা করি বুঝেছো। তাহলে আমি প্রথমে পয়েন্টগুলো তোমাদের বলে যাই যে কোয়ান্টাম সংখ্যা, তারপর আমি নিয়েছি এখানে দেখো পার্টিকুলার একটা আয়নের মোট ইলেকট্রন সংখ্যা প্রচুর আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যারা এই যে কত স্টাইলে প্রশ্ন হয় এটা জানে তারাই শুধু বলতে পারে এখান থেকে কিভাবে প্রশ্নগুলো হয়। এই যে ইলেকট্রন বিন্যাস থেকে কতভাবে কোশ্চেন করে জানো, তোমরা জানবে না, কারণ তোমরা তো এইভাবে অ্যানালাইসিস করনি। যারা এইভাবে অ্যানালাইসিস করবে তারা শুধু বলতে পারবে যেভাবে কত এখান থেকে কত স্টাইলে প্রশ্ন হয়। কত স্টাইল আমি তোমাদের বলে দিই, এখান থেকে জেনারেল ইলেকট্রন বিন্যাস চাইতে পারে যেগুলো একটু ব্যতিক্রম, যেমন ক্রোমিয়াম চাইতে পারে, স্ক্যান্ডিয়াম চাইতে পারে, জিঙ্ক চাইতে পারে, এবং জেনারেল বাদ দিয়ে যে একটু যদি টাফ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এগুলো করে থাকে, যেমন ক্রোমিয়াম +3 জিঙ্ক +2 এই আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো চায়। আরও যদি ডিপ করতে চায় তাহলে কি করে জানো, যে একটা আয়নের ইলেকট্রন বিন্যাস দিয়ে বলে ওই আয়নে কতগুলো বীজের ইলেকট্রন রয়েছে সর্বশেষ অরবিটালে, বা এইভাবে করে যে নিচের কোন আয়নটিতে সর্বোচ্চ বেজোর ইলেকট্রন রয়েছে ইলেকট্রন বিন্যাসের। ওকে, এগুলো আমি কিভাবে বলতেছি এক্স্যাক্টলি আমি তো জানি, এই যে আমি এখান থেকে জানি যে কোন আয়নটিতে 5টি বেজোর ইলেকট্রন রয়েছে, তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়, সম ইলেকট্রনিক আয়ন সময়ের সম ইলেকট্রনিক, এই যে সম ইলেকট্রনিক এই টার্মটা তোমাকে পরিচিত হয়ে যেতে হবে যে সম ইলেকট্রনিক কি জিনিসটা কি। ওকে, এই যেটা আমাকে কিন্তু শেষ মুহূর্তে দেখো আমার টোটাল বড় একটা চ্যাপ্টার মাত্র 14টি কোশ্চেনের ভিতরে আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে যেখান থেকে কি পড়তে হবে। ওকে, তার মানে দেখো এখানে, তার মানে আমি এখানে দেখো সম ইলেকট্রন পড়বো এবং আইসো টাইপ যতগুলো জিনিস আছে যে আইসো টাইপ, আইসোটোন, আইসো ইলেকট্রন এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে আইসো ইলেকট্রন কিন্তু এখান থেকে ঢাবি প্রচুর প্রশ্ন করে। সম ইলেকট্রন 4টা আয়ন দিবে, বলবে নিচের কোন সেটটি হচ্ছে সম ইলেকট্রন, মানে ইলেকট্রন সংখ্যা সমান, দ্রাব্যতা পড়বে, আয়ন শনাক্তকরণ পড়বে, বিশেষ করে স্পেশাল যেগুলোর নাম আছে যেমন নেসলার দ্রবণ পড়তে হবে, বুঝা গেছে, এরকম কয়েকটা স্পেশাল নাম আছে এগুলো পড়তে হবে। রিটার্নের জন্য প্রচুর ইম্পর্টেন্ট বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এই অরবিটালগুলো যে শেপ, অরবিটালগুলো এস পি ডি এর শেপগুলো অঙ্কন করতে দিতে পারে এবং কোন অরবিটালটা কি এক্সপ্রেস করে এই জিনিসটা তোমাকে জানতে হবে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে, তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি এক্সপ্রেস করে এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এগুলো ঢাবি প্রশ্ন করেছে। তারপরে দেখো আমি নিউক্লিয়ার যে রিয়াকশনগুলো ঢাবি আগে প্রচুর প্রশ্ন করতো, প্রচুর একটা ফেভারিট জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার বিক্রিয়া। একটা নিউক্লিয়ার বিক্রিয়া দিবে, এখানে বলবে এক্স, বলবে এই ফাঁকা জায়গাটা পূরণ করো। ওকে,
প্রচুর এসেছে। তার মানে দেখো তুমি এত বড় একটা অধ্যায় জাস্ট আমি এই কয়েকটা 14টি কোশ্চেনের ভিতরে কিন্তু নিয়ে এসেছি। এবং তুমি যদি রিসেন্ট প্রশ্নগুলো দেখো, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এই যে দেখো 23-24, 22-23, 22-23, 20-21, 21-22 আমার আলাদা ভিডিও রয়েছে এই চ্যাপ্টারের উপর। প্রত্যেকটি কোশ্চেন এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দাও। এই যে সময় ইলেকট্রন আসে দেখছো, একটু আগে দেখাইলাম। তারপরে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা থেকে হুবহু কপি করে দিয়েছে। এই যে উপস্থিত সম্ভব নয়, সবগুলোই জাস্ট এই 4টা কোশ্চেন আলাদাভাবে চ্যাপ্টার দেওয়া আছে। যারা এই শীটগুলো সংগ্রহ করতেছো তাদের সাথে কিন্তু আমি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আমার ইউটিউবের। এই টোটাল গুণগত রসায়ন মানে কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারের বিগত 20 বছরের প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে আমি অ্যানালাইসিস সহ দিয়েছি যে এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো কিন্তু আসতেছে। আমরা যদি পরবর্তীতে যাই, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের দেখো শঙ্করায়ন, ফাজানের নীতি এবং হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই পছন্দ করে এইখান থেকে প্রশ্ন করতে, এবং এখানে লিখিত প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। যে হাইড্রোজেন বন্ধন কি, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের একটি উদাহরণ দাও, হাইড্রোজেন গুরুত্বটা বিশ্লেষণ করো। এই হাইড্রোজেন বন্ধন না থাকলে কিন্তু তোমার ডিএনএ থাকতো না। কারণ কি, তোমার ডিএনএ যে এটি, জিসি এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। তুমি তোমার এই যে আরো তোমার পানি কিন্তু হাইড্রোজেন বন্ধনের সাথে একটা সাথে কি বন্ডেজ মধ্যে যুক্ত থাকে। তার মানে অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে যেগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন ছাড়া এক্সিস্ট করতো না আমাদের পৃথিবীতে। সো এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে তুমি এই যে শঙ্করায়ন থেকে কি ধরনের প্রশ্নগুলো হয়, অনেকেই বুঝে না যে শঙ্করায়ন থেকে কি ধরনের প্রশ্নগুলো হয়। আমরা যদি একটু দেখি শঙ্করায়ন থেকে, এই যে এটা তোমার রোড ম্যাপ দিবে। অনেকে বলে শঙ্করায়ন থেকে কি প্রশ্ন হয়, চলো 2-1টি প্রশ্ন পড়লে বুঝতে পারবে। যেমন এই যে প্রথম প্রশ্নটি এবার 23-24 সেশনে তুলে দিয়েছে আমার অ্যানালাইসিসের প্রথম প্রশ্নটি, এবং এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি আবার 22 সেশনে তুলে দিয়েছে। প্রথম টপিকটা থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো তুলে দেয়। 18-19 সেশনের প্রশ্ন 23-24 সেশনে তুলে দিয়েছে। তো এখান থেকে কি প্রশ্নগুলো হয়, পাই এবং এই যে আলফা বন্ধনের সংখ্যা বের করতে বলে, সংকরিত কার্বনের সংখ্যা বের করতে বলে, তারপর পি অরবিটাল হাইব্রিডাইজেশন সংখ্যা বের করতে বলে, অথবা দেখো এই যে পার্টিকুলার একটা যৌগের হাইব্রিডাইজেশন বের করতে বলতেছে, এবং বলতেছে এসপি এবং এসপি এর সঙ্গে কার্বন রয়েছে। তারপরে সব শঙ্করায়ন রিলেটেড প্রশ্নগুলো কত স্টাইলে হয় এখান থেকে তুমি বুঝতে পারবে। ওকে, এইভাবে প্রত্যেকটা জিনিস। তাহলে এখানে আমি মেইন টপিকগুলো লিখেছি, এর আন্ডারে কত স্টাইলে কোশ্চেন হয় সেটা তোমরা এখান থেকে বুঝে যাবে। তারপর ফাজানের নীতি থেকে প্রশ্ন হয় হাইড্রোজেন বন্ধন। আর এই যে পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে, তার মধ্যে ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি থেকে প্রশ্নগুলো হয়। ব্যাসার্ধ বলতে এই যে আয়নের ব্যাসার্ধগুলো দিবে, যে কোনটি বড় কোনটি ছোট, এখানে আছে প্রশ্নগুলো, তোমরা দেখলে বুঝতে পারে কি স্টাইলে প্রশ্নগুলো হয়। তারপর আয়নীকরণ শক্তি, ফার্স্ট আয়নীকরণ শক্তি, সেকেন্ড আয়নীকরণ শক্তি, এগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হয়। আচ্ছা, এবার যদি বলি রাসায়নিক পরিবর্তন থেকে তোমরা সবাই জানো পিএইচ খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট ক্যালকুলেশনগুলো দিবে। তারপর বাফার, কোনটি বাফার দ্রবণ, কোনটি বাফার দ্রবণ নয়, কোনটি অম্লীয় বাফার, কোনটি ক্ষারীয় বাফার, প্রচুর ইম্পর্টেন্ট। পানির আয়নিক গুণফলের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, পানির আয়নিক গুণফলের মানটা কত, এই জিনিসটা মনে রাখতে হবে। সক্রিয়ণ শক্তির সাথে প্রভাবকের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সক্রিয়ণ শক্তি জিনিসটা কি, এর সাথে গ্রাফের কি সম্পর্ক, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এর সাথে গ্রাফ রিলেটেড আছে কিনা, রিটেনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। প্রভাবকের সাথে রাসায়নিক বন্ধনের কি সম্পর্ক, রাসায়নিক পরিবর্তনের এই কোন প্রভাবকটা কি কাজ করে। লা শাতেলের নীতি প্রচুর ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একবারে গুরুত্বপূর্ণ। এখান থেকে আবার আসবে কেপিকেসি যে সলিডের উপর ডিপেন্ড করে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি সলিড থাকে তাহলে বাদ দিতে হবে। লা শাতেলের নীতির ক্ষেত্রে প্রেশারটা প্রচুর আসে, যে প্রেশারের প্রভাব রয়েছে কিনা। এখান থেকে লা শাতেলের নীতি যে দুটো গ্রাফ আছে, গ্রাফ দুটো অবশ্যই পড়ে নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রাফ প্রচুর ইম্পর্টেন্ট। ভ্যান হোফের সমীকরণ, দুটা গ্রাফ আছে, দুটা গ্রাফ পড়ে নিবে। প্রশমন বিক্রিয়া, তবে এই দুটা যদি শর্ট সিলেবাসে নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পছন্দ এই দুটা টপিক। এই দুটা টপিক অবশ্যই আমি আলাদা একটা ক্লাস নিয়েছিলাম শুধু প্রশমন বিক্রিয়ার উপরে, প্রচুর কোশ্চেন কলা এখান থেকে কিন্তু করে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এই বিক্রিয়াটা বা প্রশমন বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট লিখিত এবং এমসিকিউর জন্য। পরিবেশ রসায়নের সূত্রগুলো, বিভিন্ন ধরনের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ছোট ছোট কোশ্চেনগুলো এখান থেকে দিবে। এবং গ্রাফ প্রচুর বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। গ্রাফ আরএমএস বেগ, এই সূত্রটা শুধু ভালো করে জেনে রাখবে। বিশেষ করে অক্সিজেন নাইট্রোজেন প্রচুর দেয়, অক্সিজেন মিথেন প্রচুর দেয়, এই দুটার অনুপাত বলে আরএমএস বেগের। এসিড খারটা প্রচুর আসে, যেটা হচ্ছে লুইস অ্যাসিড, তারপরে হচ্ছে ওই যে অ্যারেনিয়াস অ্যাসিড। বিশেষ করে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এগুলো রিটেনে কিন্তু আসতে পারে। যে অনুবন্ধী অ্যাসিড কাকে বলে, অনুবন্ধী ক্ষার কাকে বলে, একটি করে উদাহরণ দাও। লুইস অ্যাসিড কাকে বলে, একটি উদাহরণ দাও। এখানে রয়েছে নাইট্রোজেন ফিক্সেশন রিঅ্যাকশন গুলো যে আছে, বিশেষ করে অ্যাটমসফেরিক নাইট্রোজেনটা কিভাবে আমরা ফিক্সেশন করে, বা ওই যে বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন হয়। তারপরে এখানে রয়েছে যে বিভিন্ন আদর্শ গ্যাসের গ্রাফটা কি, এই ধরনের জিনিসগুলো একটু জেনে রাখবে। তারপর এখানে দেখো, এখানে ব্যাপন হার প্রচুর ইম্পর্টেন্ট, যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি, নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি, এই ধরনের প্রশ্নগুলো প্রচুর হয়। গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে রসায়নে ভালো করা সম্ভব, কারণ জৈব রসায়ন থেকে রিটেন এমসিকিউ সবই আসে। কোনগুলো পড়বো, আমি এখানে হেডলাইনগুলো দিব, আর এই হেডলাইনগুলোর আন্ডারে কোনগুলো বিক্রিয়া পড়তে হবে সেটা আমার অ্যানালাইসিস শিটগুলো বলে দিবে। যারা সংগ্রহ করেছো তোমরা খালি ওইগুলোই পড়ো, আর কিচ্ছু দেখার দরকার নেই। ওকে, আর যারা এখনো সংগ্রহ করোনি তোমরা দেখো, যদি সময় পাও অ্যানালাইসিস করো নিজে, অথবা তোমরা এখনো সংগ্রহ করতে পারো। জাস্ট ওই
বিক্রিয়াগুলো পড়ে যাও শেষ মুহূর্তে, আর কিচ্ছু দেখা দরকার নেই। আচ্ছা, তারপর আমি একটু বলার চেষ্টা করি SN1 SN2 পড়বে, নিচের কোনটি SN1 SN2 সক্রিয়তা 3 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি সক্রিয়তার হারটা, বিশেষ করে বারবার বলছি অ্যামিনের সক্রিয়তার হার, এটা পড়বে। বিভিন্ন ধরনের নীতি 3-4টা নীতি আছে, খারাস মার্কনিফ, এবং এই নীতিটা কাদের ক্ষেত্রে মানে বেশি প্রযোজ্য হয় এটা দেখবে। তারপর হচ্ছে জ্যামিতিক এবং আলোক সমানতা, এই দুইটা খালি জাস্ট মানে তোমার পড়বে আর কি। বিভিন্ন ধরনের সমানতা আছে না, জ্যামিতিক আলোক সমানতার যে মানে ক্রাইটেরিয়া গুলো থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, ওই যে দ্বিবন্ধনের উভয় পাশে আলাদা থাকতে হয়। আলোক সমানতা কারা প্রদর্শন করে সবাই জানো, কাইরাল কার্বন গুলো, এটা জানতে হবে। শনাক্তকরণ, ভাই শনাক্তকরণ কোনগুলো পড়বো, আমার অ্যানালাইসিস শিটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট ওইগুলোই শনাক্তকরণ পড়বে। তাও একটু যদি দেখিয়ে দিই যে ফেলিং, টলেন, লুকাস, কার্বিলেমিন, এই কয়েকটা পড়লেই হবে। এবং লাস্ট যে রিটেন গুলো দেখো 20-21 এবং 21-22 সেশনে দুইটা রিটার্ন এসেছে, দুইটাই এই টপিকের উপর থেকে, কারণ বিগত 20 বছরের অ্যানালাইসিস ভাই। এবং 23-24 সেশন দেখো এই টপিক থেকে প্রশ্ন এসেছে, এমসিকিউ এবং রিটার্ন। তার মানে দেখো কত বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপরে তোমার এখানে দেখো, কারণ এটা অ্যাপ্লিকেশন টাইপ, তুমি একটা অধ্যায় পরে কি শিখলে এই জিনিসগুলো থেকে ঢাবি বেশি প্রশ্ন করে। অর্থ প্রাণ নির্দেশক, নামধারী বিক্রিয়া, নামধারী বিক্রিয়া কোনগুলো পড়বে, বিশেষ করে এই যে দেখো ক্যানিজারো বিক্রিয়া, অ্যালগাল ঘনীভবন বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। আমার 3টি এপিসোড রয়েছে, যারা অ্যানালাইসিস গুলো সংগ্রহ করবে আমি ক্লাসের লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবো। যারা রেগুলার দেখো তারা তো 3টা এপিসোডে ক্লাস করেছো। ডিকার্বোসিলেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, উডস ফিরিক বিক্রিয়া, ইটার্ট বিক্রিয়া, রাইমান টাইপের বিক্রিয়া, কোপ বিক্রিয়া, প্রচুর বেশি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তারপরেও আমার অ্যানালিসিস শিটে আরও কিছু দেওয়া আছে যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে একবার মেজরগুলো দেওয়ার চেষ্টা করেছি, এগুলো না দেখলেই নয়, এগুলো অবশ্যই দেখে যাবে। এগুলো আমি আলাদাভাবে ছোট ছোট করে ক্লাস নিয়েছিলাম, সেই 3টি ক্লাস তোমরা অর্গানিক কেমিস্ট্রি যদি দেখতে পারো তাহলে থিওরি সহ তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল আমাদের জৈব রসায়ন থেকে আসা প্রশ্নগুলো। আমরা যদি পরিমাণগত রসায়ন থেকে দেখি তাহলে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া তোমরা দেখবে, জারণ বিজারণ বিক্রিয়া তোমরা দেখবে, এবং এখান থেকে কত স্টাইলে প্রশ্ন আমি বলেছি, একটা বিক্রিয়া দিবে, বলবে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, অথবা বলবে নিচের কোনটি জারক কোনটি বিজারক, এভাবে বলবে। জারণ সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, টাইট্রেশন থেকে আসতে পারে। টাইট্রেশন থেকে কিভাবে প্রশ্নগুলো হয় আমার অ্যানালাইসিস শিটে সুন্দরভাবে দেওয়া আছে, এই 3-4 স্টাইলে শুধু প্রশ্নগুলো হয়। তড়িৎ রসায়ন থেকে শুধু 3টা ক্যাটাগরি, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। নান্স সমীকরণ থেকে যে ঢাবি প্রশ্ন করতে পারে, আমার অ্যানালাইসিস শিটে 2টি প্রশ্ন দেওয়া আছে বিগত বছরে, এবং 2টি যে রিপিট এসেছে, এটা এই আমি কিন্তু সব অধ্যায়গুলোর বিগত 20 বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি। ওইখানে দেখলে তুমি বুঝতে পারবে যে এখান থেকেও যে প্রশ্ন করে ঢাবি। সো অ্যানালাইসিস না করলে এগুলো কিন্তু বুঝবা না তুমি, যে নান্স সমীকরণ থেকে এত সুন্দরভাবে প্রশ্ন করা যায়। কোষ বিভব খুবই ইম্পর্টেন্ট, পাত্রটি ফুটা হবে কিনা, এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। যে একটা দ্রবণ রাখবে, এই দ্রবণ রাখলে পাত্রটি ফুটো হবে কিনা, তার মানে তোমাকে ওখানে কিন্তু ওই যে কোষ বিভব বের করতে হবে। যদি মাইনাস আসে আর যদি প্লাস আসে, প্লাস আসলে কি বিক্রিয়া করবে, আর মাইনাস আসলে বিক্রিয়া করবে না, তার মানে রাখা যাবে। এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো প্রচুর আসতে পারে রিটার্নের জন্য। ক্যাথোড আর অ্যানোডে কি পরিমাণ ধাতু জমা হবে, এটা খুবই আসে। এই 4 ক্যাটাগরির বাইরে আর প্রশ্ন আমি দেখি না। এই 4টা টপিক থিওরি কিভাবে প্রশ্নগুলো করতে হয়, কত স্টাইলে প্রশ্ন হয়, অ্যানালাইসিস শিটের প্রশ্নগুলো দেখে ওগুলো 1-2টা করে তোমরা সমাধান করে রাখো। ওকে, সো এই হচ্ছে ওভারঅল রসায়নের। আমি যদি তোমাদের বায়োলজিতে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এখন বলে দিব, ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিব, আশা করি সেই টপিকগুলো তোমাদের অনেক কাজে দেবে। বিজ্ঞানে শুধু আমি স্পেসিফিক রুট পয়েন্টগুলো বলার চেষ্টা করবো, আর যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তোমরা জাস্ট সেগুলো প্র্যাকটিস করে যাও। সেই এমসিকিউগুলোই এখন শুধু প্র্যাকটিস করে যাও, আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও। আর তারপরেও যারা সংগ্রহ করেনি তাদের জন্য মেইন পয়েন্টগুলো বলে দিচ্ছি, যে নিউটনিয়ান বলবিদ্যা, এখান থেকে তোমরা পড়বে ঘর্ষণ, ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক। ওকে, তারপরে তোমরা কাজ ক্ষমতা শক্তি থেকে পড়বে কাজ শক্তি উপপাদ্য, স্প্রিং দ্বারা কৃত কাজ, এই 2টা পড়বে। এবং এটা কিন্তু বোথ রিটেনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতি যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো থেকে পড়বে, এবং এখানে যে সূত্র আছে 2π = √L/g, প্রচুর ইম্পর্টেন্ট। একটা পদার্থের গাঠনিক ধর্ম থেকে পড়বে ইয়াঙ্কের গুণাঙ্ক এবং ইয়াঙ্কের গুণাঙ্ক দ্বারা কৃত কাজ, এই অধ্যায় এই সূত্র শুধু পড়ে যাবে। ওকে, তারপরে তাপগতিবিদ্যা থেকে কার্নো ইঞ্জিন, প্রচুর বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের সূত্রগুলো পড়ে যাবে। এই সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং স্থিতরিতের ক্ষেত্রে ক্যাপাসিটর, ওই যে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর যে শক্তি ½ CV², এই 3টা সূত্র শুধু পড়ে যাবে। ওকে, চলাতরিত থেকে সার্কিট অবশ্যই মাস্ট, হুইজস্টোন ব্রিজ, শান্ট, এই 3টা জিনিস পড়ে যাবে। আরেকটা হচ্ছে তোমার রো, এই যে L/, একটা সূত্র আছে না, এখান থেকে যে আপেক্ষিক রোধের সূত্রটা আর কি, জাস্ট ওই সূত্র একটু দেখে যাবে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আপেক্ষিকতা প্রচুর বেশি ইম্পর্টেন্ট, 3টা সূত্র আছে, টাইম, তোমার ভর, তারপরে হচ্ছে তোমার লেন্থ, এটা তো জানোই। এই 3টা পদার্থবিজ্ঞান থেকে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফটো ইলেকট্রন, এটা কিন্তু রিটেনের জন্য প্রচুর বেশি ইম্পর্টেন্ট। এবার তারপরে পরমাণু মডেল থেকে জাস্ট অধ্যায়ের সূত্রগুলো দেখে যাবে। আর ওই যে একটু আগে বুঝালাম নিউক্লিয়ার রিয়াকশন গুলো, যে আলফা কোণা বের হলে কি হয়, বিটা কোণা বের হলে কি হয়, গামা কোণা বের হলে কি হয়, এই জিনিসটা। তো একটা ওভারঅল জিনিস বলি, যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছে তাদের একটা উইংস আমি দিয়েছিলাম যে সুপার অ্যানালাইসিস ফিজিক্সের, ওখানে এই কয়েকটি শিট ছিল। সেখানে হচ্ছে ঢাবিতে পদার্থবিজ্ঞানের 50% কোশ্চেন যে টপিকটা থেকে আসে সেটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক। আমি এখানে অনেকগুলো প্রশ্ন নিয়েছি, দেখো যত কিছু ভরে একটা বস্তু 2F বল প্রয়োগ করা হলে ত্বরণ এত হয়, তাহলে এত বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? অথবা চাঁদে অভিকর্ষ ত্বরণ এত ছিল, তাহলে পৃথিবীতে 1/4 ভর হলে এটাতে কত হবে? অথবা একটা ইস্পাতের ইয়াঙ্কের গুণাঙ্ক Y ছিল,
এটাকে দ্বিগুণ করা হলে তাহলে কত হবে। আপডেট কোশ্চেনগুলো দেখো, সব 23-24 কোশ্চেন নিয়েছি কিন্তু আমি। দেখো 23-24 শুধু কতগুলো কোশ্চেন এসেছে এই টপিকটার উপর বেস করে। এটা কেন করে ভাইয়া? প্রথম প্রশ্ন, কারণ ক্যালকুলেটর নেই। তার মানে এমন কিছু প্রশ্ন দিবে তুমি যাতে সুন্দরভাবে কাটাকাটি করতে পারো। এই প্রশ্নগুলো একমাত্র সুইটেবল যেগুলো উইদাউট ক্যালকুলেটর খুব সুন্দরভাবে করা যায়। একটাকে বাড়ানো আর একটাকে কমানো, এবং সূত্রটা অনেক ডিপ সেন্সে তোমাকে জানতে হবে, কোন সূত্রটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা তোমাকে এখন জানতে হবে ভাই। এই ক্যালকুলেশনগুলো একটু শিখতে হবে, ঢাবির প্রশ্ন ব্যাংকটা বারবার সমাধান করতে হবে। ঢাবি এর সমানুপাতিক ব্যস্তানুপাতিক একটা গেল, একটা করবে সূত্রের খেলা, নাম দিয়েছি। দেখো এই কতগুলো প্রশ্ন, এই সেম প্রশ্ন 14-15 একটা সেশনের প্রশ্ন 22তে সেশনে তুলে দিয়েছে। 18-19 সেশনে এসেছে শুধু দেখো ওই কি একক মিউনিটের মাত্রা এসেছে আরিউতে, আবার দেখো মিউনিট এককের সমান এসেছে আরিউতে। তার মানে দেখো সূত্রগুলোর ভিতর থেকে কিভাবে সাজিয়ে ঢাবি কিন্তু প্রশ্ন করে। তো জেনারেল বলে না যে এটা কি। তো এই জন্য আমার এখানে যে টর্ক আছে, তারপরে হচ্ছে এই যে ইউনট মিউনট এফসাইলন নট, এই সূত্রগুলো আছে, কিছু কিছু সূত্র আছে। আমার অ্যানালাইসিস শিটের অ্যানালাইসিস যখন প্রশ্নগুলো পড়বে সেখান থেকে বুঝতে পারবে যে সূত্রগুলোর ভিতর থেকে কিভাবে প্রশ্নগুলো হয়। সো এই হচ্ছে ওভারঅল। আরো কিছু রয়েছে ডিউ প্রশ্নের কিছু ফাঁদ পেতে রাখে, কোন সূত্রগুলো থেকে ফাঁদ পেতে রাখে আমার সুপার অ্যানালাইসিস কিছু রয়েছে, সেই শিটগুলোতে দেওয়া আছে ইনশাল্লাহ। এই ফাঁদ পেতে রাখা থেকে প্রচুর প্রশ্ন করে, যেমন আপডেটেই একটা প্রশ্ন করেছে, 23-24 সেশনে কিন্তু একটা প্রশ্ন করেছে। সো এই 3-4টা টপিক থেকেই দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো করবে, বুঝা গেছে। তারপরে এই আলাদা আলাদা টপিক তো বললামই। আমরা যদি বায়োলজি একটু দেখি, এর জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। কোষ এবং কোষের গঠন থেকে কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ডিএনএ, আরএনএ, এনজাইম। আর এখান থেকে তোমরা পড়বে হচ্ছে সেন্ট্রাল ডগমা। এই জিনিসটা কি? এনজাইম বলতে কোনগুলো এনজাইম? ওই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে যে এনজাইমগুলো ইউজ হয়, এগুলো কিন্তু এমসিকিউ এবং রিটেন বোধের ক্ষেত্রে বলতেছি। তারপর হচ্ছে আবার এখানে আমি বলেছিলাম যে তোমার নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ খুবই বেশি ইম্পর্টেন্ট। একবীজপত্রী দ্বিবীজপত্রী এর যে শনাক্তকরণ, এদের মধ্যে পার্থক্য, বিশেষ করে পোয়েসি মালভেসি শনাক্তকরণ পার্থক্য, অর্থনৈতিক গুরুত্ব, পুষ্প সংকেত তোমাদের জন্য একবারে 3 স্টার, এবার অনেক বেশি ইম্পর্টেন্ট। একবীজপত্রী দ্বিবীজপত্রী 3 স্টার, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এস্টিভেশন আমরা বিন্যাস প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কোষ বিভাজনে মাইটোসিস মিওসিস গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব এবং 5টি উপপর্যায়। এই একটা পয়েন্ট থেকে ঢাবি বিগত 20 বছরের প্রশ্ন করেই যাচ্ছে। তুমি যদি দেখো বিগত 20 বছর কি প্রশ্নগুলো করেছে, ওই যে আমি তোমাদের মেইন পয়েন্টটা দিচ্ছি, কিন্তু ওই পয়েন্টের আন্ডারে কি প্রশ্ন হয় সেগুলো বুঝতে গেলে এই যে এই রোড ম্যাপটা তোমাদের থাকা লাগবে। এই যে টেট্রোড, বাইভ্যালেন্ট, সিনেপসিস, কোথায় কায়াজমা হয়, হোমোলোগাস, কায়াজমা, ক্রসিং ওভার। দেখো একটা প্রশ্নই, মানে একটা টপিক থেকে বিগত 20 বছরের প্রশ্নগুলো হচ্ছে। তাহলে আপডেট প্রশ্নগুলো কি এখান থেকে হয়? একটু তোমাদের দেখাই। কোষ বিভাজন থেকে 21-22 সেশনে একটা প্রশ্ন এসেছে ওই সিনেপসিস, 20-21 সেশনে একটা প্রশ্ন এসেছে কায়াজমা। আসলে এখান থেকে প্রশ্নগুলো দিচ্ছে। ওকে, তারপরে আমরা যদি বলি অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, ব্যাকটেরিয়ার গঠন, কোনটি আরএনএ কোনটি ডিএনএ ভাইরাস, এভাবে আসবে। অর্থনৈতিক গুরুত্বগুলো, বিশেষ করে নাইট্রোজেন ফিক্সেশন যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো পড়তে হবে। বিভিন্ন ধরনের রোগ এজেন্টগুলো, বিশেষ করে ডেঙ্গু বা ম্যালেরিয়া, ডেঙ্গুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এদের এজেন্টটা কিসের জন্য ছড়ায়, যেহেতু ডেঙ্গু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ভয়াবহ। উদ্ভিদ শরীরতত্ত্ব থেকে বিক্রিয়াগুলো পড়তে হবে, গুরুত্ব, ফটোসিনথেসিস পার্থক্য পড়তে হবে। তারপর ফটোসিস্টেমের যে পার্থক্যগুলো PS1 PS2, টিস্যু তন্ত্রের শনাক্তকরণ খুবই বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর ক্যারেক্টার, ভাজক টিস্যুর শ্রেণী বিভাগটা, এদের মধ্যে পার্থক্য। তারপর যে ভাস্কুলার বান্ডেল পড়তে হবে, ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশনটা পড়তে হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা যদি দেখি যে এখান থেকে আরেকটি হচ্ছে তোমার ওই যে টিস্যু কালচার থেকে তোমরা পড়বে হচ্ছে কিভাবে ওই যে ইনসুলিন তৈরি করা হয়, বেসিলাস থিউরেনজেনেসিস প্রচুর ইম্পর্টেন্ট সাইন্টিফিক নেমটা। প্লাস্টিড কি, প্লাজমিড কি, প্লাজমিডের 5টি বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম নামগুলো পড়তে হবে, ওগুলো পড়তে হবে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে বৈশিষ্ট্য পার্থক্য, প্রত্যেকটা পর্বের 5টি করে বৈশিষ্ট্য পার্থক্য। প্রাণীর পরিচিতি থেকে ক্লাসিফিকেশন, গুরুত্ব, এবং পরিপাক ও শোষণ থেকে বিভিন্ন স্থানে যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। পরিপাক ও শোষণে যেমন তোমাদের মুখে কি ধরনের হয় বা আমাদের পাকস্থলীতে কি হয়। রক্ত থেকে, বিশেষ করে এখানে প্রাণীর পরিচিতি যেহেতু ঘাসফড়িং রয়েছে এবং ইংলিশ মাছ রয়েছে, এই দুইটার ক্লাসিফিকেশন তোমাকে জানতেই হবে। মানুষের ক্লাসিফিকেশন জানতে হবে, সাইকাসের ক্লাসিফিকেশন জানতে হবে। ক্লাসিফিকেশন যেহেতু একবার ঢাবি করেছে, আসতেও পারে। রক্তের কাজ, বিশেষ করে লোহিত রক্তকণিকা, লক্ষণগুলো, রক্ততঞ্জন প্রক্রিয়াটি লিখিত আসতে পারে। এবং এখান থেকে তোমার আসতে পারে আবার হচ্ছে ওই যে রোগগুলো হয়, হার্ট অ্যাটাক, এদের লক্ষণ। জিনতত্ত্ব বিবর্তন থেকে বিভিন্ন ধরনের অনুপাত। এখন দেখো তোমরা যদি লাস্ট বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, যে এই যে জিনতত্ত্ব বিবর্তন থেকে রিসেন্ট 3-4 বছরের কোশ্চেন সবগুলোতে অনুপাত চেয়েছে, ফিনোটাইপিক, এপিস্টাসিস, অ্যান্টিজেন। আর যারা আবার অ্যানালাইসিস শিটগুলো নিয়েছো তারা বের করো, দেখবা যে বিগত 20 বছরেই ওই একটাই কোশ্চেন করেছে জাস্ট ফিনোটাইপিক অনুপাত থেকে। দিস ইজ দ্য কেস। তোমরা এই কোশ্চেনগুলো আসতে যাতে মিস না করো, পরবর্তী আফসোস না হয়, কারণ প্রশ্ন রিপিট হলে ওইটা যদি না পারো তাহলে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন, কারণ ওইটা সবাই পারে, ম্যাক্সিমাম পারে। ওকে, আচ্ছা, তো আমরা যদি আসি চলন অঙ্গ চালনা, অনেক বেশি ইম্পর্টেন্ট, এবার লিখিতর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই লিখিতর জন্য কেন বেশি ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এই চলন ও অঙ্গ চালনা থেকে যে হারের নামগুলো রয়েছে, যে করটিকার হারের নামগুলো লেখো, স্পেসিফিক আনসার তুমি যা লিখবে তোমার বাকি বন্ধুগুলো তাই লিখবে।
এই হাড়ের মানে স্পেসিফিক হার চাইতে পারে, অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য চাইতে পারে। ওকে, বিশেষ করে যে এখানে যে কাশের উকারগুলো নামগুলো আছে কি কি আছে ওগুলো অত বেশি ডিপলি পড়তে হয় না, জাস্ট একটা হাড়ের নামগুলো পড়লেই হয়। সো এই হচ্ছে বায়োলজির ওভারঅল। আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমার ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখতে পারো অ্যানালাইসিস। আশা করি তোমরা বুঝে যাবে যে চ্যাপ্টার ওয়াইজ কি পড়া উচিত। আমি মূলত রুট পয়েন্ট গুলো আজকে পড়ার চেষ্টা করতেছি। এবারে দেখা যায় পার্থক্য থেকে প্রশ্ন আসে, এই পার্থক্য আমি চেষ্টা করেছি এখানে, এর বাইরেও পার্থক্য থাকতে পারে, তো আমার তো সবগুলো আসলে পিক করা সম্ভব না। তোমরা এই পার্থক্যগুলো দেখে বুঝবে যে আমি কোন পার্থক্যগুলো নিয়েছি, সেই পার্থক্য রিলেটেড আরো কিছু থাকলে তোমরা ওগুলো পড়ে নেবে। বাট পার্থক্য থেকে কিন্তু প্রশ্ন আসতেছে রিসেন্ট, তো আমি এখানে ইম্পর্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা করেছি। তারপর রিটেন অ্যানালাইসিস করেছি আমি বিগত 4 বছরে যেগুলো মানে হয়েছে, সেখান থেকে আমি আমার সাজেশনগুলো তৈরি করেছি যেখান থেকে কি কি রিটেন দিতে পারে। তো সেই রিটেনগুলো কমপক্ষে শেষ মুহূর্তে দেখে যাও, তো জাস্ট ওই রিটেনগুলো একটু চোখ বুলিয়ে যাও। ওকে, তো ইনশাল্লাহ তোমরা যেহেতু গ ইউনিটের পরীক্ষা দিয়েছো, যারা গ ইউনিট থেকে সায়েন্স থেকে যারা গ ইউনিটে দিয়েছো, তোমরা দেখেছো যে রিটেনগুলো কিভাবে কমন এসেছে। তো এই রিটেনগুলো জাস্ট একটু দেখে যাও। ওকে, এটা হচ্ছে রিটেন অ্যানালাইসিস। তারপরে এখানে দেখো তোমরা এই যে ম্যাথের ক্ষেত্রে জাস্ট একটা কথাই বলবো, আমার অ্যানালাইসিস শিটের ম্যাথগুলো জাস্ট একটা একটা করে প্রতিটা ম্যাথ খালি করে যাও, আর কিচ্ছু করা লাগবে না। তুমি চোখ বন্ধ করে 7 থেকে 8টি অনায়াসে তুমি আনসার করতে পারবে। যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল তারাও পারবে। এই এতটুকু পারলেই ইনাফ। এই কয়েকদিনে বা 2-3 দিন যে সময় আছে, জাস্ট সেই ম্যাথগুলো করে যাও, আর কিচ্ছু করার দরকার নেই, অন্য কোনো সময়ও নেই করার। ওকে, তো আমি খালি রিটেনের ক্ষেত্রে 4টা উইংস বলে দিচ্ছি। একটা জ্যামিতিক পার্ট থাকে, একটা ত্রিকোণমিতি পার্ট থাকে, একটা বীজগণিতিক পার্ট থাকে, একটা ক্যালকুলাস পার্ট থাকে। ক্যালকুলাস পার্ট থেকে আসতে পারে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে, ইন্টিগ্রেশন থেকে এই যে এরিয়া বের করাটা আসতে পারে, প্রচুর বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আসতে পারে এই এরিয়া বের করতে দিতে পারে রিটেনের ক্ষেত্রে। আর তোমার আরেকটা আসতে পারে তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আসতে পারে এই যে y1 - y2, এটা দিয়ে আসতে পারে ঢাল বের করতে বলতে পারে, এই জিনিসগুলো থেকে আসতে পারে। ওকে, লিমিট থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি থেকে মূলত বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতটা থেকে বেশি দেয়। তবে যদি জেনারেল ত্রিকোণমিতিটা আসে তাহলে খুবই সহজগুলো আসবে, যেগুলো ক্ষেত্রফল লাস্ট 2-3টা চ্যাপ্টার আছে ওগুলো থেকে আসতে পারে। আর জ্যামিতি থেকে এবার কৌণিক অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার বৃত্ত সরলরেখা মিলিয়ে কিন্তু একটা দিতে পারে, যে একটা বৃত্তের মধ্যে সরলরেখা এইভাবে যাচ্ছে, এভাবে কিন্তু একটা দিতে পারে কম্বাইন করে। সো এই হচ্ছে 4টা উইংস। আর এমসিকিউর ক্ষেত্রে জাস্ট আমার অ্যানালাইসিসের জাস্ট এমসিকিউ গুলো পড়তে হবে, কাহিনী শেষ। সো দিস ইজ দ্য অল কেস। তোমার যদি এরপরও কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এই হচ্ছে আমার কিছু গুরুত্বপূর্ণ টপিক ছিল, এই টপিকগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। আর কেউ যদি টপিকগুলো বাদ কিছুই না পড়তে চাও, জাস্ট আমার অ্যানালাইসিস শিটের প্রতিটা এমসিকিউ ধরে ধরে সমাধান করে যাও। অথবা এটাও যদি কেউ না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 বছরের প্রশ্ন, ন্যূনতম 20 বছরের প্রশ্ন করলে তো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন তুমি টপিক কমন পাবে। কিন্তু এর বাইরেও যদি কিছু করতে না পারো, জাস্ট 5 বছরের প্রশ্ন করে যাও এই শেষ 2-1 দিনে। এটা আমার ফাইনাল কথা। তবে তাও প্রশ্নগুলো সমাধান করে যাও ভাই, তাহলে ডিরেক্ট প্রশ্ন কমন আসলে আফসোস করবে না। প্রশ্নগুলো কিভাবে হয় একটা আইডিয়া থাকবে, প্রশ্নটি পাওয়ার পরে ভয় পাবে না কমপক্ষে। সো ওকে, সো দিস ইজ দ্য কেস। এরপরে যদি কোনো কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোনো টপিকের উপরে সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, ভিডিওর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।